কলকাতায় হবে না দিল্লিতে হবে? কলকাতায় হবে না দিল্লিতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বুদ্ধবাবু বলেছিলেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তারপর তাকে রাজ্যের মানুষ ক্ষমতায় থেকে নামিয়ে দেখিয়ে দিয়েছিল সন্ত্রাস কোথায় তৈরি হয়। আবারও আন্দোলন কোথায় হবে আজকে ধর্ণা মঞ্চ করে আপনারা দেখিয়ে দিয়েছেন। বাংলার 33টা সংগঠন ধর্ণা মঞ্চে এক জায়গায় এসে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কোথায় হবে, দিল্লিতে হবে না কলকাতায় হবে বলে। দ্বিতীয় প্রশ্নে আসি, যে বলা হয়েছে ওবিসি সংগঠনটিকে বাঁচানোর লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এ লড়াইয়ের শুরু হয়েছে, আগামীতে অনেক বড় লড়াই আছে, 26-এর লড়াই। সে লড়াইয়ে মমতা ব্যানার্জি এবং এখানকার বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। উপবিষ্ট কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্ব এবং সামনে দূর দূরান্ত থেকে আগত কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে ভালোবেসে সেই বেলা 1টা থেকে এখনও পর্যন্ত আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন, সকলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মঞ্চে 2-4 কথা বলবো। আমাদের মঞ্চের যে কটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে অকাপ আইন 2025 প্রত্যাহার করতে হবে। আমরা সকলেই জানি গত বছর আগস্ট সেপ্টেম্বরে যখন পার্লামেন্টে এই বিল পেশ হয়, যখন এটা আইনে রূপান্তরিত হয়নি, তখন থেকে গোটা দেশব্যাপী এই বিলের বিরুদ্ধে দেশের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করে তারা তাদের অবস্থান দেশের সরকারকে জানিয়েছিল। কিন্তু দেশের সরকার দেশের প্রত্যেকটা রাজ্যের প্রায় অধিকাংশ জেলা থেকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও নির্লজ্জ সরকার এই বিলটাকে আইনে রূপান্তরিত করেছিল গত এপ্রিল মাসে। এপ্রিল মাসে যখন এই বিলটাকে আইনে রূপান্তরিত করা হয়, তারপর থেকে গোটা দেশব্যাপী বড় আন্দোলনের ডাক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে, নন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এ আন্দোলন হয়েছে। আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে, ওয়াকফ আইন কেন্দ্র সরকার করেছে, আপনারা লড়ছেন কেন্দ্র সরকারের এগেনস্টে, তাহলে আপনাদের ভাষণবাজি কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বারবার হয়েছে? আমি তাদেরকে জবাবে বলতে চাই, যেই দিন পার্লামেন্টে আইন পাশ হয় গত এপ্রিল মাসের 2 তারিখ পেশ হওয়ার পর 3 তারিখ মধ্যরাত্রিতে যেদিন পাশ হয়, তারপর থেকে গোটা রাজ্যে প্রতিবাদ হয়েছে। ওয়াকফ আন্দোলন এবং ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নিরীহ মানুষরা প্রতিবাদ করছিল, তখন রাজ্যের পুলিশ প্রতিবাদকারীদের উপরে গুলি চালিয়েছিল। এখনো শামশেরগঞ্জ, সুতি এবং ফারাক্কার 754 জন মানুষ রাজ্যের জেলে পড়ছে দীর্ঘ 4 মাসের উপর সময় ধরে। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছিল, শামশেরগঞ্জে এই 754 জন মানুষের পাশে না দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় সম্পাদক তাহিদুল ইসলাম বলেছেন যে 373টা এফআইআর হয়েছে, হাজারো মানুষের নাম ধরে এফআইআর হয়েছে এবং এখনো 754 জন মানুষ জেলের মধ্যে আছে। সেই দিন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে গিয়ে কি বলেছিলেন? বেশি গুলোগুলি করবেন না, যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করেন
আমার চেয়ে শত্রু কেউ হবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করতে হবে, বলেছিল না বলেনি? আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াকফ নিয়ে আন্দোলন কলকাতায় হবে না দিল্লিতে হবে? কলকাতায় হবে না দিল্লিতে হবে? কলকাতায় হবে না দিল্লিতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বুদ্ধবাবু বলেছিলেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তারপর তাকে রাজ্যের মানুষ ক্ষমতায় থেকে নামিয়ে দেখিয়ে দিয়েছিল সন্ত্রাস কোথায় তৈরি হয়। আবারও আন্দোলন কোথায় হবে আজকে ধর্ণা মঞ্চ করে আপনারা দেখিয়ে দিয়েছেন। বাংলার 33টা সংগঠন ধর্ণা মঞ্চে এক জায়গায় এসে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কোথায় হবে, দিল্লিতে হবে না কলকাতায় হবে বলে। দ্বিতীয় প্রশ্নে আসি, যে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ, ওবিসি সার্টিফিকেট বাতিল। অনেকেই প্রশ্ন করে যে সংরক্ষণের কি প্রয়োজন, যেখানে মেধার ভিত্তিতে চাকরি পাবে, মেধার ভিত্তিতে চাকরি হবে। কদিন আগে ট্রেনে আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল, বলছিল মেধার ভিত্তিতে চাকরি না হয়ে কেন সংরক্ষণ হবে। আমি তাকে বলেছিলাম যে এদেশের মাটিতে বিশ্বজিৎ মাইতি, লক্ষ্মীকান্ত হাজরা, স্বপন বিশ্বাস, হাকিকুল ইসলাম, এদেরকে এদেশের মাটিতে 500 বছর স্কুলে যেতে দেওয়া হয়নি। আপনি বলছেন মেধার ভিত্তিতে যদি চাকরি হয় তো হ্যাঁ আমরা রাজি আছি, কিন্তু যারা আমাদেরকে 500 বছর স্কুলে যেতে দেয়নি, বেশি না, আমরা তাদেরকে 100 বছর স্কুলে যেতে দেব না। 100 বছর পর মেধার ভিত্তিতে চাকরি হবে, সেদিন মেধার ভিত্তিতে চাকরি আমরা বুঝে নেব। চাকরি কিসের ভিত্তিতে হবে সেদিন? আগামী 100 বছর যারা আপার কাস্ট হয়ে আছো তাদেরকে স্কুলে যেতে হবে না, তারপরে হবে মেধার ভিত্তিতে চাকরি। সম্পূর্ণরূপে এই কমিউনিটিকে, এ জাতিকে, এদেশের কি বলবো আপনার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষগুলাকে পিছিয়ে রাখা হয়েছে। এরা পিছিয়ে পড়ে যায়নি, পরিকল্পনা করে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আদিবাসী দলিত অধ্যুষিত এলাকায় স্কুল হয়নি, মুসলিম অধ্যুষিত এলাকায় ইউনিভার্সিটি হয়নি। দুঃখ এবং পরিতাপের বিষয়, স্বাধীনতার 75 বছর 79 বছর পার করার পরেও মুর্শিদাবাদের মতো একটা জেলা, যে জেলায় প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, সেই জেলার মানুষ আন্দোলন না করে সেখানে একটা ইউনিভার্সিটি পায়নি। এদেরকে পিছিয়ে রাখা হয়েছে, এরা পিছিয়ে যায়নি। ফলে ওবিসির সংরক্ষণ দিতে হবে। বাংলা ভাষাভাষীর মানুষ বাংলার বাইরে গিয়ে অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার। গত 18 তারিখে আমি উড়িষ্যা ভবনে গেছিলাম। 3টের সময় ঢুকেছিলাম, 5টার সময় বের হয়েছি। উড়িষ্যা ভবনের যে ম্যানেজার ছিল, আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, তার মুখের কথা বন্ধ হয়ে গেছিল। শেষ পর্যন্ত উড়িষ্যার যে চিফ সেক্রেটারি আছে তাকে দিয়ে কথা বলাতে বাধ্য করেছিল। সেদিন লিখে দিয়েছিল উড়িষ্যা ভবন যে হোম সেক্রেটারি বলেছে আগামী 20 দিনের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা এই বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার করেছে তাদের নামে এফআইআর হবে এবং আইনের আওতায় তাদেরকে আনা হবে। সেদিন তারা লিখে দিয়েছে, তারপর তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। তাই প্রিয় সাথী এবং বন্ধুরা, এ লড়াই দেশের সংবিধানকে বাঁচানোর লড়াই, এ লড়াই দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, দেশের সেকুলারিজমকে বাঁচানোর লড়াই, দেশের ধর্মনিরপেক্ষ যে ভাবনা আছে তাকে বাঁচানোর লড়াই।
ডাইভার্সিটির মধ্যে ইউনিটিকে বাঁচানোর লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এ লড়াইয়ের শুরু হয়েছে, আগামীতে অনেক বড় লড়াই আছে, 26-এর লড়াই। সে লড়াইয়ে মমতা ব্যানার্জি এবং এখানকার বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। সাথীদেরকে তৈরি থাকার আহ্বান জানিয়ে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমকে জিন্দাবাদ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ। ধন্যবাদ ব্রাদার হাকিকুল ইসলাম সাহেবকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব নুরুদ্দিন সাহেব। উনি এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের অন্যতম একজন নেতৃত্ব। আমাদের যে খুব অল্প কয়েকজনের প্রেসিডেন্সিয়াল বডি আছে, সেই বডিতে উনি আছেন। সেই সাথে উনি জামাতে ইসলামী হিন্দ থেকে বিলং করেন। উনি জামাতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি। আমি এখন জনাব নুরুদ্দিন সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। এরপরে আমাদের নওশাদ সিদ্দিকী ভাই শেষ করবেন ইনশাআল্লাহ। ঠিক, সবাইকে পিছনে রেখে কি করে হবে? আসসালামু